আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি, এটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। কারা কারা ডিপ স্টেটের এজেন্ট, কারা কারা ডিপ স্টেটের মাস্টার মাইন্ড, কারা কারা ডিপ স্টেটের সুবিধাভোগী এবং শত্রু, এটিও এই সমাজে রীতিমতো ওপেন সিক্রেট। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা আছেন তাদের মধ্যে কাকে কাকে বা কোন দলকে আমেরিকা বেশি পছন্দ করে এবং কেন কি কারণে আমেরিকা কাউকে অপছন্দ করে, এটিও এখন মোটামুটি বোঝা হয়ে গেছে। আমেরিকাকে তৈল মর্দন করা, তাদেরকে রাজি খুশি করে মানে কোনো একটি প্রাপ্তি হাসিল করা, এটি কতটা কঠিন, কতটা নির্মম এবং তাদেরকে একটু সোজা রাখা, এটা এই মুহূর্তে ধরেন ইউরোপীয় ইউনিয়ন তাদের বিশ্বস্ত বন্ধু অ্যাজ এ হোল, তারপরে ব্রিটেন, ফ্রান্স, এ সকল রাষ্ট্রের দিকে তাকালেই বোঝা যায় যে অশান্ত আমেরিকা, অশান্ত ট্রাম্প, অস্থির মার্কিন রাজনীতি, মানে এদের সঙ্গে আসলে তাল মেলানো সম্ভব নয়। এই ভিডিওটা যখন আমি করছি, ঠিক সেই সময়টাতে যেটা প্রধান খবর সেটা হলো প্রবলভাবে আবার আমেরিকা আক্রমণ করেছে ইরানে। ইরান আবার আমেরিকার বিভিন্ন ৮০টি স্থাপনা আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণ করেছে। যুদ্ধ পরিপূর্ণ ধাপে আবার শুরু হচ্ছে। এই ভিডিও যখন করছি তখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আজ রাতে, আমি ভিডিওটা করছি ৮ তারিখ সন্ধ্যাবেলায়, তো আজ রাতে ভয়াবহ আক্রমণ চালানো হবে ইরানের উপর। ইরানও তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে। আর ইতিমধ্যে তাদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায়, সেটি আমেরিকা বলছে ওটা মানি না, সমঝোতা স্মারক বাদ। একটা সিদ্ধান্ত নিতে, কথা পাল্টাতে বা যে কোনো জিনিস করতে আমেরিকার আসলে একটা মিনিট সময় লাগে না। তো সেই আমেরিকার খপ্পরের মধ্যে আমরা আছি। সেই আমেরিকার যখন বাংলাদেশে এরকম অবস্থা, তখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কারণে হোক অকারণে হোক আমেরিকা আমাদের সম্পর্কে আরও নেতিবাচক ধারণা পোষণ করছে। যেমন ধরেন, জাতীয় সংসদে আমেরিকার যে জাতীয় দিবস, তাদের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস, সেটা পালিত হলো ৪ঠা জুলাই। আমেরিকা আশা করেছিল যে এটা পুরো জাতি মেনে নেবে, সবাই এটাতে ধন্যবাদ জানাবে, কিন্তু পুরো জাতি ক্ষেপে উঠেছে। সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এতটা অজনপ্রিয় হয়ে পড়েছেন যে তার সঙ্গে কারো ছবি দেখলে, কারোর সঙ্গে খাতির হলে বা তিনি কারো বাসায় গেলে বা মানে কোনো মন্ত্রী এমপি তার সঙ্গে গেলে আলটিমেটলি সেই লোকটি ট্রলের শিকার হচ্ছে। একটা সময় আমেরিকার সঙ্গে একটু সম্পর্ক থাকলে, খাতির থাকলে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই মানুষজন একটু পাত্তা দিত। এখন ধরে 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 আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে জাতীয় বেঈমান, জাতীয় দালাল, মির্জাফর, মোনাফেক, বেঈমান, বাস্টার্ড, এ সকল গালাগালি মানুষ করছে। এবং আর কদিন পরে আপনি দেখতে পারবেন যে আমেরিকার যে সমস্ত চিহ্নিত লোকজন আছে তারা কোনো অবস্থাতেই বডিগার্ড ছাড়া এই শহরে একাকে হাঁটতে পারবেন না। জনগণ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবে এবং এই জিনিসগুলো যখনই হচ্ছে তখন আমেরিকা আরও বেপরোয়া হয়ে যাবে এবং তারা সব দোষ ক্ষমতাধর যারা লোকজন আছে তাদের উপর চাপাবে যে তোমাদের কারণে আজ আমাদের এই অবস্থা, তোমরা ঠিকমতো আসলে আমাদেরকে হ্যান্ডেল করতে পারোনি। তো দেখুন যে এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে সরকার বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো গত ৪ মাসে মূলত তাদের পক্ষে যায়নি, আমেরিকারও পক্ষে যায়নি, কিন্তু আমেরিকা
যার কারণে তাদের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। এই যখন অবস্থা, আমরা বাইরে থেকে বুঝতে পারছি, সরকারের ভিতরে যারা লোকজন আছেন তারা হয়তো আন্দাজি করতে পারছেন না। তখন হঠাৎ করে দেখা গেল যে আমাদের রাজনীতির যে ভাগ্য আকাশ, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার অভ্যুদয় হলো। তিনি বেশ কিছুদিন নীরবে ছিলেন, নিভৃতে ছিলেন, ২ বার দেশের বাইরে গেছেন, অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছেন। আমরা ধরে নিয়ে এসেছিলাম তিনি আর হয়তো বাংলাদেশে আসবেন না। তার বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করার জন্য বিভিন্ন পক্ষ থানায় ঘোরাফেরা করেছে, এখনও করছে। কোর্টে মামলা দায়ের করা হয়েছে, খারিজ করা হয়েছে, কিন্তু তারপরেও আরও মামলা করার জন্য মানুষজন ঘুরছে। তার প্রধান প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, সেই গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, প্রেসিডেন্ট যারা আছেন, তারা প্রায় ৩০,০০০ কোটি টাকার দাবিতে সেখানে আন্দোলন করছেন। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে এই পর্যায়ে শেখ হাসিনার জামানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল না, কিন্তু এখন সেই সমস্যাগুলো তার বেশি হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, মানে শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন এটা ম্যানেজেবল ছিল। সেটা হলো তার গ্রামীণ কমিউনিকেশনে কিছু কর্মকর্তা কর্মচারী মামলা করেছিল যে তাদেরকে 5% সার্ভিস বেনিফিট দেওয়া হয়নি। এটা তিনি ২৪০ কোটি টাকা বা এরকম কিছু একটা টাকা দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন। হয়তো এটা আরও একটু বেশি দিলে আরও হয়ে যেত সামহাও। বা শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিলেন এতে তার কিছুই হতো না। কিন্তু এখন তার মাথার উপর যে সকল খড়গ, যে সকল অভিযোগ, যে সকল মামলা মানে ঘূর্ণিপাক খাচ্ছে, তো সেখানে আসলে তার চিত হয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না। তিনি যেটি হলেন, সাম্প্রতিক সময় দেখা গেল তার একটা জন্মদিন ছিল বোধহয়, ৮৮ বছর এরকম বার্ষিকী জন্মদিবস, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে তিনি নাচলেন, সবার সঙ্গে নাচলেন, এবং সেই অনুষ্ঠানে তার যারা সহযোগী ছিলেন, এনসিপি যারা নেতৃবৃন্দ, তাদেরকে তিনি নাটকীয়ভাবে দাওয়াত করলেন, পরিচয় করে দিলেন ভিন্ন ভিন্নভাবে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ভিন্নভাবে উপস্থাপন করলেন, নাহিদ ইসলামকে আলাদাভাবে এনলাইটেন করলেন, হাইলাইট করলেন। এই সব মিলিয়ে তার যে এই নাচানাচি, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য অশনীয় সংকেত। লিখে রাখেন। প্রথমত আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে একটা ভালো বৈঠক হয়েছিল। তারপর আমরা অনুমান করেছিলাম যে সেই বৈঠকে একটা সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা কি কি হতে পারে? সেই সমঝোতা হতে পারে এনসিপিকে রাজনীতিতে পুনর্বাসন করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানানো, জুলাই সনদ বাস্তবায়ন করা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো সেগুলো হলে হয়তো এনসিপি, ডক্টর ইউনূস, আমেরিকা, তাদের সঙ্গে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক সেটি সরকারে থাকতো, কিন্তু তারেক রহমান সাহেব এবং বিএনপির কোনো ক্ষমতা থাকতো না। এবং এখন এই জিনিসগুলোতে মান্য করা হয়, মানে বাংলাদেশে সবাই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসমুখী হবে। আমাদের দেশে ক্ষমতা যার হাতে, তার পিছনে মানুষজন ঘুরে। তখন বিএনপি ছেড়ে মানুষজন জামাতের পিছিয়ে ঘুরবে, এনসিপির পিছিয়ে ঘুরবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছিয়ে ঘুরবে, এবং তারেক রহমান সাহেবের বাসায় কেউ যাবে না। সব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রেসিডেন্ট হন, সবাই তখন প্রেসিডেন্ট ভবনে, মানে বঙ্গভবনে গিয়ে ভিড় করবেন। এটা হলো স্বাভাবিক। এটা তো বিএনপি বুঝে। একটা সাধারণ তেলাপোকা যদি বুঝে, বিএনপি কেন বুঝবে না? ফলে কি হলো, এই মূল যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিএনপির সঙ্গে, আমেরিকার সঙ্গে, তারপর জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ফাটল তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। যেহেতু বিএনপি ক্ষমতায় আছে এবং তার একটা বিরাট সংগঠন রয়েছে, সেই সংগঠনের কারণে এই বিষয়গুলো টের পাওয়া যাচ্ছে না, কিন্তু চক্রান্ত চলছে সর্বোচ্চ লেভেলের। আর তারই ধারাবাহিকতায় যেটা বললাম, যে অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস কুড জাম্প, কুড ড্যান্স অ্যাট দ্য এজ অফ 88 ইয়ার্স। 88 বছর বয়সে তিনি লম্ফ দিতে পারেন, জম্প দিতে পারেন, এবং তিনি হাসতে পারেন এবং নাচতে পারেন। এই যে তিনি নাচলেন, তার আগে তার যে সোশ্যাল বিজনেস, এই সোশ্যাল বিজনেসের একটা সম্মেলন করেছেন, এবং সেখান থেকে উনি এই ধরনের সম্মেলন যখনই করেন, মিডিয়া আছে, প্রথম আলো আছে, বিদেশের সাদা চামড়ার কিছু লোকজন আছে,
তাদেরকে নিয়ে তাদের লোকাল কিছু লোকজন আছে, এইভাবে 100, 150, 200 লোক মানে নিয়ে সে প্রতি বছর একটা সোশ্যাল বিজনেস সামিট করে। এই বছর সেটা করেছে। করার পরেই আবার তার জন্মদিবস পালিত হলো, মানে সব প্ল্যান করে আবার সেই জন্মদিবসে এনসিপিকে ডাকা হলো। এবং এই যখন ঘটনা ঘটছে তখন যেটা হলো, আমেরিকা বেঁকে বসছে। আপনি দেখেন যে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে, জামাতের লোক গেল, তারপর অন্যান্য যে সকল ইসলামপন্থী লোকজন আছেন, এনসিপির লোকজন আছেন, স্পিকার আছে, তারা সবাই মিলে ইরান গেলেন। অথচ ইরান যখন চেয়েছিল যে তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, শোক বইতে একটা স্বাক্ষর করবে, এই স্বাক্ষর করার লোক বাংলাদেশে তারা খুঁজে পাচ্ছিল না, এবং এই অভিমানে ইরান বাংলাদেশের একটা জাহাজকে আটকে রেখেছিল পুরোটা সময়। তো সেই ইরান মানে সরকারের যারা লোকজন তারা মনে করেছে ইরান একেবারে পার্মানেন্টলি জিতে গেছে, কাজেই তারা ইরানের সাথে খাতির করার জন্য দৌড় দিল সবাই। ফিরে আসতে না আসতেই ইরান আক্রমণ করে বসছে আমেরিকা। ভাগ্য ভালো যে বাংলাদেশে যারা লোকজন আছে তারা চলে আসছে, যদি তারা ওখানে আরও কয়েকদিন থাকতেন, সেই ইরানি বাগান, ইরানি খুশবু, গোলাপের স্বাদ নিতেন। এই যে এখন যেভাবে আক্রমণ করছে, তাদের ওখানে আটকে থাকতে হতো, এবং এক একজনের দেখতেন যে ওরে বাবা গো, ওরে মা গো, কান্নাকাটি কাকে বলে, তাদের কান্না দেখলে আপনাদের চোখের পানি রাখতে পারতেন না। তো এই যে তারা গেল, এটা আমেরিকা ভালোভাবে নেয়নি, কোনোভাবে ভালোভাবে নেয়নি। ফলে কি হচ্ছে, আমেরিকা আবার চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এতো ভালো ছিল, ভালো ছিল, এবং যেভাবে সে তাদের জন্য ঝুঁকি নিয়ে একটা চুক্তি করে ফেলেছে, যেভাবে বিএনপির মতো একটা দলের হাতে ক্ষমতা দিয়ে, এই যে এখন বিএনপির কোনো কারণে যদি ক্ষমতাচ্যুত হয়, সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, যেভাবে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে, বিএনপির ইমেজ যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, সেক্ষেত্রে বিএনপির কোনো দুঃসময় একটা উফ শব্দ করার মতো বাংলাদেশে কোনো লোক নেই। এই জাস্ট 4 মাসে যে ঘটনা ঘটছে, মানে আগের 2 বছরে তো 1.5 বছরে তো ঘটছে, কিন্তু 4 মাসে আগের ইউনূস জামানাতে বলা হতো যে যেহেতু বিএনপির ক্ষমতায় নেই, তারা তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, সেনাবাহিনী সহযোগিতা করছে না, ইউনূস সাহেব সহযোগিতা করছে না, জামাত এখানে কৌশল করছে যেন বিএনপি পৌঁছে যায়। কিন্তু এখন কি বলবে বিএনপি গত 4 মাসে? এখন যে সকল অপরাধ হচ্ছে, সে সকল অপরাধের কোনো বাপ মা নাই। ইউনূস জামানাতে এই সকল অপরাধ ঘটেনি। মব কাকে বলে? ফলে কি হলো, এই কাজগুলোর সঙ্গে যে পশ্চিমাদের একটা চক্রান্ত নেই, গ্রিন সিগন্যাল নেই, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই অবস্থাতে যেটা হলো, এখন মানে বলতে গেলে এই যে আমরা যে অন্ডকোষ ফাটানোর কাহিনী দেখছি, একজন ভিক্ষুকের টাকা ছিনতাই করতে গিয়ে যখন সেই ভিক্ষুকে মেরে ফেলছে ছিনতাইকারীরা, এই অপরাধগুলো ঘটার সাথে সাথে সেগুলো নিয়ে আবার যেভাবে প্রচার হচ্ছে, তাতে করে বিএনপির জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আর বিএনপি যারা বিরোধী শক্তি রয়েছে এবং প্রো আমেরিকান গ্রুপ যারা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘুরে ফিরে সেই আগের জামাত, এনসিপি, ইউনূস, এই যে একটা সিন্ডিকেট বা একটা চক্র, এই চক্রটির প্রতি যে আমেরিকা তাদের যে নতুন নেক দৃষ্টি দিচ্ছে না, তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে হয়তো বলতে পারেন, তাহলে ইউনূস সাহেব এই ক্ষমতাটা ছাড়লেন কেন, আমেরিকা যদি এতই সাপোর্ট দেয়? এর কারণ হলো যে ওই সময়টিতে অনেকগুলো বিষয় ইউনূস সাহেবের জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল, আমেরিকার জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বিএনপির যে একটা ইমেজ ছিল, তাকে নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল, তারেক রহমান সাহেবকে নিয়ে, বিএনপি নামক দলটিকে নিয়ে, এটি গত 4 মাসে যে অবস্থায় আছে, এটিকে আরও 2-3 মাস যদি তারা চলতে দেয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলতে দেয়, আর সেপ্টেম্বর মাসের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমেরিকা একটা চোখ টিপ মারে, জাস্ট একটা চোখ টিপ, আর কিচ্ছু করার দরকার নেই, সেই একটা চোখ টিপে আখি আছে গুলিয়ে মারো, সেই আখি দিয়ে গুলি মারার মতো অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং আরও অনেক কিছুতে। সেই বিষয়গুলো সরকার কি টের পাচ্ছেন?
সেই বিষয়গুলো সামাল দেওয়ার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছেন? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জন্মদিনে নাচলেন, এই গত কয়েক বছরের মধ্যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম নাচ দেখিনি। তিনি যে নাচলেন এই বয়সে তো তিনি এমনি এমনি নাচেননি। নাচতে তার ইচ্ছে হয়েছে, নাচতে তার ভালো লেগেছে, নাচার মতো কারণ তৈরি হয়েছে, তার মনের মধ্যে এক ধরনের খুশবু ছড়িয়ে পড়েছে। হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। নাচেতে ৮৮ বছর বয়সে কেউ নাচে না। এই নাচের সঙ্গে রাজনীতির কতটা সম্পর্ক, এটি আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আপনি আমি সবাই দেখতে পাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন এবং হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।